আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 94 বছর বয়সে মারা গেলেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী। বাদ জোহর বাড়িদারায় জানাজা। নতুন বাংলাদেশ গড়তে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। মুক্ত বাণিজ্য ও রোহিঙ্গা সংকট নিরসনে সহায়তা চেয়েছেন ডক্টর ইউনূস। খালেদা জিয়ার বাসার সামনে বালু ট্রাক রেখে বাধা ও হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। কাদের শহীদুল্লাহ সহ আসামি আরও 112 জন। প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দ্বিতীয় দফায় সংলাপে বসবে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের রোডম্যাপ সহ তুলে ধরবে সুনির্দিষ্ট প্রস্তাবনা। এবং সরবরাহ কমার অজুহাতে আবারও অস্থির ডিমের বাজার। ডজনে 20 টাকা বেড়ে দাঁড়িয়েছে 180। চাল, পেঁয়াজ, কাঁচামরিচের দামও লাগাম ছাড়া। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মারা গেছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। শুক্রবার রাত 3টার দিকে রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 94 বছর। হার্টসহ বিভিন্ন সমস্যায় গত বুধবার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পেশায় চিকিৎসক বি চৌধুরী 1978 সালে বিএনপির রাজধানীতে যোগ দেন। পরে বছর সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও পরের বছর ওই পদ থেকে ইস্তফা দেন বি চৌধুরী। 2004 সালে বিকল্প ধারা বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন তিনি। তার ছেলে মাহি বি চৌধুরী জানান, সাবেক এই রাষ্ট্রপতির প্রথম জানাজা সকাল 8টায় হাসপাতালে প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বাদ জোহর বাড়িধারা আতিক মসজিদে দ্বিতীয় জানাজা শেষে লাশ হিমঘরে রাখা হবে। পরদিন সকাল 10টায় মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হবে বি চৌধুরীকে। বাইরে তো নেওয়ার কোনো প্রশ্নই নেই, বাসা থেকে বাইরেতে চাই নাই। তারপর আমরা যেতে এখানে ওনার ছাত্রীরা ওনাকে ঘিরে রাখছে, সবাই ছাত্রছাত্রীরা, এই জন্য এখানে উনি একটু হোমলি ফিল করেন। আর এখানে ওই যে ডাক্তারদেরকে দেওয়া ছিল যে অ্যাগ্রেসিভ কোনো ট্রিটমেন্টে যাওয়া যাবে না। সো ওনাকে আমরা শেষ পর্যন্ত ডাক্তার সাহেব অনেকবার আমাদেরকে রিকোয়েস্ট করলো, যেহেতু বিচ্যুতি স্যারের নিজের নির্দেশই ছিল যে কোনো রকম লাইফ সাপোর্ট, ইনভেসিভ, ওই আপনার ভেন্টিলেশন, এগুলো কিছুই উনি করতে রাজি হন নাই। বিচ্যুতি সাহেবকে যারা চেনেন, ওনাকে মানুষ হিসেবে ওনারা মূল্যায়ন করবেন। সব রাজনৈতিক দলের সাথে ওনার সম্পর্ক ছিল, সবার সাথে ভালো সম্পর্ক ছিল। তবে রাজনীতি করতে গিয়ে কোনো ওনার বক্তব্যে, ওনার রাজনীতির কারণে, সিদ্ধান্তের কারণে কারো যদি মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমার বাবাকে আপনার মাফ করে দিবেন। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের এগিয়ে যাওয়ায় সর্বাত্মক সহযোগিতা করবে মালয়েশিয়া। শুক্রবার সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে এমন আশ্বাস দিলেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে উভয় দেশের শ্রম ও অভিবাসন প্রক্রিয়া সচ্ছলতা আনার তাগিদ দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথম কোনো দেশের সরকার প্রধানের ঢাকা সফর। শুক্রবার দুপুরে পুরনো বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা। এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে। পরে দুই নেতা তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসাবে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যু হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান। সেখানে একান্ত বৈঠক করেন ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। এরপর দ্বিপাক্ষিক বৈঠকে মুক্ত বাণিজ্য, কর্মসংস্থান তৈরি, ভিসা সহজ করা সহ নানা ইস্যুতে আলোচনা হয়। রোহিঙ্গা সংকট নিরসনেও মালয়েশিয়ার সহায়তা চান প্রধান উপদেষ্টা। We discussed the unprecedented mass movement leading to the second revolution in Bangladesh, have made remarkable sacrifice in their quest for freedom and discrimination-free new Bangladesh. Bilateral relations flourish through shared values, trust and appreciation of mutual interests. We renewed our commitment to take bilateral relations to a new height.
যৌথ ব্রিফিংয়ে নতুন বাংলাদেশ গড়তে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানান আনোয়ার ইব্রাহিম। আসিয়ান অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সহায়তাও চান তিনি। I fully support your position and I believe your effort to ensure that this new Bangladesh is Bangladesh which is such a vibrant democracy and respect the rights of every single citizen in the country. কথা বলেন দুদেশের শ্রম অভিবাসন প্রক্রিয়া নিয়েও। টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিককে সহায়তার আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম। An attractive destination for investments in terms of data center and artificial intelligence. But can we deny, therefore, the role of Malaysian professionals, and to an extent, the role of many Bangladeshi workers? I will certainly give that a major consideration. At least the first phase, subject to all the conditions being met. অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কোন দেশের সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনূসকে প্রথম সমর্থনও জানিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 4 ঘন্টার সফর শেষে ঢাকা ছেড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাতে আরও জনসংখ্যা নিতে পারে সে ব্যাপারে সহযোগিতা চান রাষ্ট্রপতি। বঙ্গভবনে আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে নতুন উচ্চতায় পৌঁছাবে। সাক্ষাৎকালে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, শ্রম বাজার ও রোহিঙ্গা সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন তারা। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মালয়েশিয়া সরকারের সহযোগিতা চান মোহাম্মদ শাহাবুদ্দিন। 2013 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রেখে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে বাধা এবং হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাবেক ছাত্রদল নেতা শরীফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় এই মামলা করেন। মামলার এছাড়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও এসপি প্রধান মনিরুল ইসলামকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নেন 2013 সালের 29 ডিসেম্বর খালেদা জিয়াকে বাসা থেকে বের হয়ে সমাবেশে অংশ নিতে দেওয়া যাবে না। পূর্ব পরিকল্পনা অংশ হিসেবে লাঠি ও অস্ত্র নিয়ে গুলশান 1 ও 2, বনানী, বাড়িধারা DHS ও মার্কিন দূতাবাস সহ আশেপাশের এলাকায় অবস্থান নেয় র্যাব, পুলিশ ও ডিবি। তাদের সঙ্গে অস্ত্রের মহড়া দেয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এছাড়া পিপার বা মরিচের গুঁড়া ছুঁড়ে খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন বাদী। দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সংলাপে বসবে বিএনপি। এতে রাষ্ট্র সংস্কার নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে দলটি। বছর দুয়েক আগে রাষ্ট্র সংস্কারের দলের দেয়া 31 দফার আলোকে সুনির্দিষ্ট প্রস্তাবনাও থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। সেই সাথে দ্রুত প্রয়োজনে সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তুলে ধরবেন দলটির নেতারা। মনির আহসানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের 6 কমিশন গঠনের পর এবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার থেকে শুরু হতে যাওয়া সংলাপে বিএনপি, জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের কাছ থেকে রাষ্ট্র সংস্কার ইস্যুতে সুনির্দিষ্ট প্রস্তাব ও দলগুলোর অবস্থান জানতে চাইবে অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির নীতি নির্ধারকরা ডক্টর ইউনূস সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক দলের মতামত ছাড়া কোনো সংস্কারই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তো ধ্বংস হয়ে গেছে, নির্বাচনী প্রতিষ্ঠানও ধ্বংস হয়ে গেছে, রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানই বাংলাদেশে এখন আর টিকে নেই। তো এগুলোর ভেরি ফাস্ট ট্রান্সফরমেশনাল চেঞ্জ।
আমাদের আনতে হবে। যৌক্তিক সময়ের ভিতরে গণতান্ত্রিক পরিবেশে ফিরতে চাই, তাহলে পরে আমরা অর্থবহ একটি গণতান্ত্রিক সরকার, পরিবেশ এবং রাষ্ট্র বিনির্মাণের সমস্ত কার্যক্রম শুরু করতে পারব। নীতি নির্ধারকরা আরও জানালেন, সংলাপে অন্তর্বর্তীকালীন সরকারের মনোভাব বোঝার পাশাপাশি দলের অবস্থানও তুলে ধরবে বিএনপি। একটা লেভেল প্লেইং ফিল্ড, সেটা রাজনীতির ক্ষেত্রে, সেটা অর্থনীতির ক্ষেত্রে, সমাজের প্রতিটি ক্ষেত্রে, এটা যে জনসাধারণের একটা সমতল অবস্থায় প্রতিযোগিতা করার যে জায়গাটা, নাগরিকদের অধিকারটা, সেটা নিশ্চিত করতে হবে। শর্ট টার্মে যেগুলো একেবারে ফান্ডামেন্টাল ব্যাটার, এগুলো করতে হবে। এদের মিড টার্মে আছে, লং টার্মে আছে। সংবিধান যদি সংস্কার করতে হয়, ইমপ্লিমেন্ট করতে গেলে একটা পার্লামেন্ট বসতে হবে, সেই পার্লামেন্টের সংবিধান সংশোধনের বিল আনতে হবে, তারপরে সেটা পাশ করতে হবে। এরই মধ্যে স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে রাষ্ট্র সংস্কারে বর্তমান সরকারকে সহায়তা করতে দলের নেতৃবৃন্দ, সাবেক আমলাসহ বিশেষজ্ঞদের সমন্বয়ে 6টি কমিটি গঠন করেছে বিএনপি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। দল ও ধর্মের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। গাজীপুরে ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, জাতির সঙ্গে গাদ্দারি করলে কি পরিণত হয় তা আওয়ামী লীগকে দেখে শিক্ষা নিতে হবে। রিপোর্ট এস.এম. আশরাফের। শুধু মানসিকভাবে শক্তি যোগানো নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত পরিবারের পাশে আর্থিক সহায়তা দিয়েও থাকার চেষ্টা জামায়াতে ইসলামের। এরই ধারাবাহিকতায় গাজীপুরের রাজবাড়ী মাঠে আয়োজিত সভায় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান খোঁজ নেন সেই সব পরিবারের। এ সময় তিনি বলেন, জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন। জাতির যারা বন্ধু, তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে না। এই ক্ষেত্রে আমরা আপোষহীন। আমরা মতলববাজদেরকে জানিয়ে দেব, অতীতে তোমরা যা করেছো এই জাতি আর ভবিষ্যতে তোমাদেরকে তা করতে দিবেন না। এখন থেকে বাংলাদেশের মানুষ কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে। জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, দেশে আর কোনো সন্ত্রাসী সরকার দেখতে চান না তারা। এমন কোনো স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে, এমন কোন সন্ত্রাসী সরকার দেখতে চাই না। এর আগে আমিরে জামায়াতের আগমনকে ঘিরে সকাল থেকেই জেলা ও মহানগরের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। দলের পক্ষ থেকে সেখানে শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে ভারতীয়দের মদত আছে বলে দাবি করছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। পাহাড়ের হিংস্র উপজাতিরা স্কুল শিক্ষক সোহেল রানাকে হত্যা করে জাতিগত ডাঙা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। দেশের অখণ্ডতা রক্ষায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা সহ 7 দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে পাহাড়ের বাঙালিদের সুরক্ষায় অন্তর্বর্তী সরকারকে আরও সজাগ হবার আহ্বান জানান বক্তারা। ভারতের সাথে আর কোনো বন্ধুত্ব নয়, ভারতের সাথে এখন সম্পর্ক হবে ন্যায্যতার সম্পর্ক। এই ভারত, এই ইন্ডিয়া, এই নয়ের মাধ্যমে এই মোদীর দালালরা, আওয়ামী লীগের দোসররা পার্বত্য অঞ্চলে সহিংসতা সৃষ্টি করছে। এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা যেভাবে জীবন দিয়ে গণ অভ্যুত্থানকে সফল করেছি, পাহাড়ের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আবার যদি আমাদেরকে জীবন দিতে হয়, আমরা জীবন দিব। অস্থির ডিমের বাজার। 2-3 দিনের মধ্যে ব্যবধানে ডিমের দাম ডজনে 20 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 180 টাকায়। চালের বাজারও ঊর্ধ্বমুখী। বন্যার অজুহাতে দাম বাড়ার পর কমার লক্ষণ নেই। ঝাঁজ কমেনি পেঁয়াজেরও, বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। কাঁচামরিচের কেজি আবারও বেড়েছে 350 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। আর ইলিশ এখন ধরাছোঁয়ার বাহিরেই রয়ে গেছে। 1 কেজি ইলিশের বিক্রি হচ্ছে 2000 টাকায়। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি।
ভোগ্যপণ্যের বাজার অস্থির কয়েক বছর ধরেই। ছাত্র জনতার আন্দোলনে সরকার বদলের পর নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আসবে ভেবেছিলেন ভোক্তারা, কিন্তু না কমে উল্টো বেড়েছে। অনেক প্রত্যাশা ছিল এই সরকারের উপরে। ভেবেছিলাম চাঁদাবাজি কমবে যখন, তখন নিশ্চয়ই জিনিসপত্রের দাম কমবে। দাম আগেরটাই আছে, দাম কিন্তু কমে নাই। সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও কোনো সবজি 70 থেকে 80 টাকার নিচে নেই। কাঁচামরিচের দাম আবারও 350 পার করেছে। দোকানিরা বলছেন আমদানি কমলেই দাম বাড়ে। মরিচের কেজি হলো 400 টাকা, এই যে কিনলাম আমি। করলা 100, চিচিঙ্গা 80, বেগুন 160, টমেটো 180, কচুরমুখী 100 টাকা কেজি। পেঁয়াজের আমদানিতে বহুমুখী বাজার তৈরি হলেও দাম কমেনি। এখনো পেঁয়াজ 110 থেকে 120 টাকা। এই এখন 120 টাকা আছে, আলু 60 টাকা। সবচেয়ে অস্থিরতার মধ্যে থাকা পণ্য ডিম। দেশে প্রতিদিন ডিমের চাহিদা 4 কোটি। গত কয়েকদিনে ডিমের দাম ডজনে 20 টাকা বেড়ে এখন 180 টাকা। বিহাইন্ড দ্য সিন কারা কাজ করে যে এভরি উইকই দাম বাড়তেছে, স্পেশালি প্রোটিন রিলেটেড যেগুলা। 1800 থেকে 2000 টাকায় রূপালী ইলিশ পাতে তোলার উপায় নেই সাধারণ মানুষের। অন্যান্য মাছের দামও চড়া। আমাদের মধ্যবিত্তদের পক্ষে তো ইলিশ খাওয়া একটু টাফ আসলে। আজকে আমি ইলিশ মাছ কিনতে সত্যিই আসছি, বাট আসলে আমি কিনতে পারি না, এটাই সত্যতা। গত এক বছর বাজারে কয়েক ধাপে চালের দাম বেড়েছে। বন্যার অজুহাতে সেই যে দাম বেড়েছে, কমার কোনো লক্ষণ নেই। বন্যা হওয়ার পর থেকে মিডিয়াম চালের দাম বিশেষ করে 3-4 টাকা ডিফারেন্স হয়ে গেছে। কাস্টমাররা বুঝতে পারি না, আর মার্কেটে গেলে এখন বাড়তি দাম আনতে কি করব। ব্যবসায়ীরা বলছেন নিত্যপণ্যের বাজার গুটি কয়েক কর্পোরেট কোম্পানির হাতে জিম্মি। এসব প্রতিষ্ঠানকে জবাবদিহিতায় আনতে পারলে দাম কমানো সম্ভব। ডিমের বাজার নিয়ন্ত্রণ করা হলো বড় বড় কোম্পানিরা, মিলদাররা, এরা এটা মাল আটকাইয়া কর্মসূচি দেয়, আস্তে দাম বাড়িয়ে যায়। এটা নিয়ন্ত্রণ করে কোম্পানিরাই, যারা বড় বড় খামারি আছে। নতুন সরকার গঠনের পর কিছুদিন নিয়মিত বাজার তদারকি দেখা গেলেও এখন তা চোখে পড়ে না বলে জানান ক্রেতারা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। কথা, কবিতা, গানের নৃত্যের ছন্দে রাজধানীতে উদযাপিত হলো শরৎ উৎসব। সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর আয়োজনে 18তম এই আসরে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আয়োজিত অনুষ্ঠানে ঢল নামে সংস্কৃতিপ্রেমী বাঙালি। নগরবাসীর শরৎ বন্দনার খবর জানাচ্ছেন মুশফিকুর রহমান। শরদের সুরে ভোরের নীরবতা ভেঙে শুরু হয় শরৎ বন্দনা। সুরের মূর্ছনায় মাতোয়ারা হয় প্রতিটি প্রাণ ও প্রকৃতি। শহরে দেখা না মিললেও প্রকৃতির নিয়মেই আসে শরৎ। আকাশে সাদা মেঘের ভেলা, কাশবনের দোলায় যে শরৎ, তার দোলা নাগরিক জীবনেও এসে লাগে। তারই টানে সবাই ছুটে আসে শরৎ বরণে। সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর আয়োজনে দেশবরেণ্য শিল্পীদের নাচ, গান, আবৃত্তি, শিশুদের পরিবেশনা সহ নানা আয়োজনে মুখরিত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা। উৎসবের আমেজে মেতে ওঠে নগরবাসী। এই যে মানুষের মিলন মেলা, সকাল সকাল সবাই এসেছে, এটা একটা অসাধারণ। আর শরৎ মানে শুভ্র, শরৎ মানে শান্তি। নানা রকমের ধর্ম, বর্ণ সকলে মিলে এই যে একটা আনন্দ, এই যে একটা শান্তি, সব কিছু মিলে শরৎ। বাঙালির নিজস্ব যতগুলি উৎসব আছে, একজন সংস্কৃতি কর্মী হিসাবে আমরা সব সময় খুবই আগ্রহ নিয়ে, আনন্দ নিয়ে উপভোগ করি। বাঙালি তো উৎসবের জাত, উৎসব পালনের জাতি। আমার কাছে মনে হয় যে সবকিছুই একটা উৎসব হয়। শরৎ উৎসব আমাদের শরৎকালকে খুব সুন্দরভাবে ওর আগমন জানাচ্ছে। এটা আমাদের বাঙালির সংস্কৃতি একটি, এসে খুবই ভালো লাগছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ষড়ঋতুর বৈচিত্র্যে কিছুটা পরিবর্তন এলেও বাঙালির মনে শরতের প্রতি আবেগের কমতি নেই। দেশে এত খারাপ পরিস্থিতির পরে আজকে অনেকদিন পর সকালে আসছি, সেজে গুজে ভালো লাগছে। আগামী প্রজন্মকে সাথে নিয়ে আমরা যদি ঋতুসমূহ যত বেশি করে করতে পারবো, তত বেশি করে তারা প্রকৃতির সাথে পৌঁছবে, প্রকৃতি বান্ধব হবে, প্রকৃতিকে সুরক্ষা দেবে। অনুষ্ঠানে প্রকৃতি বান্ধব একটি দেশ গড়ার আহ্বান ফুটে ওঠে শিল্পীদের কথা, কবিতা ও গানে। ঋতু বৈচিত্র্যের বাংলাদেশে এখনও বর্ষার অস্তিত্ব স্পষ্ট। তবুও বর্ষপঞ্জিকা জানান দিচ্ছে সাদা মেঘের ভেলায় করে আসা শরৎ বিদায় নেবে এবার। তাই ঐতিহ্য আর সংস্কৃতির সংমিশ্রণে শরৎ বন্দনায় মেতেছে বাঙালি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পার্কটেক্স খেলার খবর।
শারজায় নারী টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম খেলায় স্কটল্যান্ডকে 16 রানে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে নিগার সুলতানা জ্যোতির দল। যদিও ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে হাসান তিলকারত্বের শিশুদের। দুর্বল স্কটিশদের বিপক্ষ 119 রানের বেশি তুলতে পারেনি তারা। অন্যদিকে ইংল্যান্ড 2009-এর বিশ্ব চ্যাম্পিয়ন, র্যাঙ্কিংও এগিয়ে তারা। বাংলাদেশ 9-এ আর 2-এ হিটার নাইটের দল। আজ রাত 8টায় শুরু হবে খেলাটি। সাকিব আল হাসানের জন্য দেশের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংযুক্ত আরব আমিরাতে নারী টি-20তে বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচ শেষে দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলার প্রসঙ্গে তিনি এই কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, ব্যক্তিগতভাবে তিনি চান সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবে। গত 26 সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। একই সঙ্গে জানান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলেই বিদায় নিতে চান টেস্ট ক্রিকেট থেকে। একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয়ে ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। আইন মন্ত্রণালয় এই বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা পাক, এটা আমার আশা থাকবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 94 বছর বয়সে মারা গেলেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী। বাদ জোহর বাড়িধারায় জানাজা। নতুন বাংলাদেশ গড়তে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। মুক্ত বাণিজ্য ও রোহিঙ্গা সংকট নিরসনে সহায়তা চেয়েছেন ডক্টর ইউনূস। খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রেখে বাধা ও হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। কাদের শহীদুল্লাহ সহ আসামি আরও 112 জন। প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দ্বিতীয় দফায় সংলাপে বসবে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের রোডম্যাপ সহ তুলে ধরবে সুনির্দিষ্ট প্রস্তাবনা। এবং সরবরাহ কমার অজুহাতে আবারও অস্থির ডিমের বাজার। ডজনে 20 টাকা বেড়ে দাঁড়িয়েছে 180। চাল, পেঁয়াজ, কাঁচামরিচের দামও লাগাম ছাড়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।